হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা ক্লাস 9 এবং 11 এর জন্য। আচ্ছা, আজকের ভিডিওটাতে আমরা কি শিখব আগে বলে দিই। প্ল্যান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদ কলা নিয়ে জানবো। আমাদের যেমন স্কিন আছে একটা আবরণী কলা, আমাদের নার্ভাস সিস্টেম আছে স্নায়ু কলা, আমাদের যোগ কলা আছে রক্ত হাড়, তাই না? তো উদ্ভিদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম কলা বা কলাতন্ত্র বর্তমান, টিস্যু বা টিস্যু সিস্টেম। তো আমরা সেটা নিয়ে জানবো, এবং যারা একদম নতুন শিখছো না, তাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও এটা হতে চলেছে। কারণ এটা একটা কনসেপ্ট বিল্ডিং ভিডিও। শুধু আমি 5টা সাজেশন দিয়ে দিলাম বা 5টা জিনিস বলে দিলাম, এটা কিন্তু আজকের ভিডিওতে করব না। আমি চেষ্টা করব তোমাদের কনসেপ্টটা যতটা পারা যায় ততটা ডেভেলপ করার। একদিনে হবে না, আস্তে আস্তে হবে, বাট এটা তোমাদের একটা প্রিলিমিনারি ভিডিও হবে। ঠিক আছে, তো প্রত্যেকে খুব সুন্দরভাবে দেখো। আমরা স্টার্ট করছি। আমরা পড়ব উদ্ভিদ কলাতন্ত্র বা প্ল্যান্ট টিস্যু সিস্টেম। তাহলে প্রথম জিনিস যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে উদ্ভিদের কলা বা যে কোনো ক্ষেত্রে নর্মাল টিস্যু বলতে আমরা কোন জিনিসকে বুঝি এবং কেন। আচ্ছা, তো দেখো, তুমি প্ল্যান্ট টিস্যু বলো বা অ্যানিম্যাল টিস্যু বলো, টিস্যু বলতে সব সময় কিন্তু একটা কমন জিনিসকে বোঝানো হয়। সেটা হচ্ছে কয়েকগুলো সেল বা কোষের সমষ্টি। তাহলে টিস্যু বলতে সবসময় বোঝাই কোষের সমষ্টি বা গ্রুপ অফ সেল, যারা পারফর্মস সেম ফাংশন, একই ধরনের কাজ করে। যেমন তোমাদের গ্রুপের, সে বন্ধুদের গ্রুপের মধ্যে কারা থাকে বলো, যাদের মাইন্ডসেটটা সেম, একই ধরনের কাজ করো, সেটা আড্ডা দেওয়া হোক, পড়াশোনা করা হোক, যাই হোক। সেরকম উদ্ভিদের কলার প্রত্যেকটা সেল একই রকম কাজ করে না। তো যেই সেলগুলো একসাথে থাকে এবং একই রকম কাজ করে তাদেরকে বলা হয় টিস্যু। ঠিক আছে, তাহলে উদ্ভিদের মধ্যে থাকা বিভিন্ন কোষ যারা একই রকম কাজ করে থাকে তাদেরকে আমরা বলছি প্ল্যান্ট টিস্যু। হয়েছে? আচ্ছা, এবার আমরা প্ল্যান্ট টিস্যু কয় প্রকার সেটা জানবো। প্রধানত দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। ভাজক কলা বলতে উদ্ভিদের মধ্যে থাকা সেই কলাগুলো বোঝায় যেগুলো উদ্ভিদের, এটা একটা যদি উদ্ভিদ হয়, কি বাজে হয়েছে, এরকম ভাবে উদ্ভিদটা দেখালাম। উদ্ভিদ ধরে নাও, উদ্ভিদ তো একদিন এরকম বড় হয় না। তো কিছু কলা থাকে উদ্ভিদের মধ্যে যাদের কাজটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি ঘটানো, এবং সংখ্যা বৃদ্ধি করে উদ্ভিদের উচ্চতা বলো বা পার্শ্বে বৃদ্ধি বলো, বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের গ্রোথ করা। তো সেই কলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। উদ্ভিদের গ্রোথে এরা সাহায্য করে। কিভাবে করে জানো? একটা কোষ থেকে দুটো কোষ তৈরি করে, সেই দুটো কোষ থেকে আবার আরো কোষ তৈরি হয়। তো এরকম ভাবে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তো এটা হচ্ছে ভাজক কলার কাজ। কিন্তু আরেকটা কলা থাকে উদ্ভিদের মধ্যে, সেটা হচ্ছে স্থায়ী কলা। এই কলার যে কোষগুলো, এরা কিন্তু বিভাজন করে না। অর্থাৎ একটা সেল থেকে এরা যে আরেকটা সেল হবে, মানে আর দুটো সেল হবে বা তার থেকে আরো সেল হবে, এটা স্থায়ী কলা পারে না। কারণ এরা বিভাজন ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। এটা একমাত্র ভাজক কলা পারে। একটা থেকে দুটো হলো বা তার উপরে আরো সংখ্যা বৃদ্ধি করলো। কিন্তু স্থায়ী কলা যেমন বিভাজন করতে পারে না, ওরা স্থায়ী হয়ে যায়, অর্থাৎ ওরা স্টেবল হয়ে যায়। অর্থাৎ পার্টিকুলার একটা ফাংশন করে, সেটা খাবার সঞ্চয় করা হোক, সালোক সংশ্লেষ ঘটানো হোক, সাপোর্ট দেওয়া হোক, বিভিন্ন রকম ফাংশন, সেগুলো আমরা জানবো যে কোন স্থায়ী কলার কি কাজ। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যে স্থায়ী কলা যেমন বিভাজন হতে পারে না, তেমন উদ্ভিদকে একটা স্থায়িত্ব বা দৃঢ়তা প্রদান করে থাকে এবং বিভিন্ন রকমের কাজ করে থাকে। মানে খুব ভালোভাবে বলতে গেলে এরা হচ্ছে বিভেদিত কোষ বা বিভেদিত কলা। মানে সেই সেলটা একটা ভাজক কলা থেকেই তৈরি হয় স্থায়ী কলা, তো একটা বিশেষ টাইপের সেলে পরিণত হয়ে গেছে। এবং আগে যে ভাজক কলা ছিল, এই ভাজক কলা যেমন শুধু সংখ্যা বৃদ্ধি করতো কিন্তু স্পেসিফিক কোনো কাজ করতো না।
স্থায়ী কলা কিন্তু ওরকম করলে হয় না, ওর স্পেসিফিক কাজ থাকে, সেটা খাবার সঞ্চয় হোক, উদ্ভিদকে ফ্লেক্সিবিলিটি দেওয়াই হোক, এরকম। নেক্সট আমরা জানবো যে ভাজক কলা, এই যে আমরা আলোচনা করছি ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু এর বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথম কথা, এতক্ষণ ধরে কি বলছিলাম যে ভাজক কলার কোষগুলো বিভাজনে সক্ষম, অর্থাৎ কোষ বিভাজন করে, একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়। আরেকটা জিনিসও মাথায় রাখো, কোষ প্রাচীর খুব পাতলা হয়। আমি যদি জুম করে দেখাই, দেখো কোষ প্রাচীর খুব পাতলা, অর্থাৎ এরকম কোষ প্রাচীর খুব পাতলা। পরে আমি এমন সেলস দেখাবো কোষ প্রাচীর এত মোটা হবে, কিন্তু এর ক্ষেত্রে দেখো খুব পাতলা, রাইট? তো কোষ প্রাচীর খুব পাতলা। আচ্ছা, নিউক্লিয়াস খুব স্পষ্টভাবে বর্তমান, দেখতেই পাচ্ছ নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এই কালো কালো গুলো হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, অবিভেদিত অবস্থায় থাকে মানে কি, এদের পার্টিকুলার কোনো কাজ থাকে না, এরা শুধু সংখ্যা বৃদ্ধি করে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এরকম করে থাকে। আচ্ছা, আর কোষগুলোর মাঝে কোনো অন্তঃকোষীয় ফাঁক থাকে না, মানে কোষগুলো দেখো কিভাবে আছে সব একসাথে। অন্তঃকোষীয় ফাঁক মানে জিনিসটা বোঝাই, তিনটে কোষ যদি এরকম পাশাপাশি থাকে, তাদের মধ্যে এই যে গ্যাপটা সৃষ্টি হয়, এই যে গ্যাপটা সৃষ্টি হয়, মানে অন্য কালিতে দেখালে বুঝতে পারবে, এই যে গ্যাপটা সৃষ্টি হয়, এটাকে ইন্টারসেলুলার স্পেস বা অন্তঃকোষীয় ফাঁক বলে। তো আমাদের ভাজক কলার ক্ষেত্রে সেটা থাকে না, এই কারণে সেলগুলো একদম পাশাপাশি থাকে, তাই কোনো সেল গ্যাপ থাকে না, দুটো সেলের মাঝে কোনো গ্যাপ থাকে না। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে স্থায়ী কলার ক্ষেত্রে, প্যারেনকাইমার ক্ষেত্রে আরে দেখতে পাবে, পরে পরে জানবে প্যারেনকাইমা কি। এবার আমরা জানবো যে ভাজক কলার প্রকারভেদ কি কি। দেখো, ভাজক কলা বললাম কি মেরিস্টেমেটিক টিস্যু, মেনলি উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এবার দেখো, একটা গাছ অনেকভাবে বাড়তে পারে, অনেকভাবে বাড়তে পারে মানে কি বলো, তুমি যেমন নিজের কথা চিন্তা করো, তুমি নিজে দুইভাবে বাড়তে পারো, তুমি নিজে দুইভাবে, মানে আমার ড্রয়িং ক্লাস যাওয়া উচিত ছিল। তুমি নিজে দুইভাবে বাড়তে পারো, একটা হচ্ছে তোমার হাইটে বা উচ্চতাতে, আর একটা সাইডে, অর্থাৎ মোটা হতে পারো। ঠিক সেরকম গাছের ক্ষেত্রেও প্রযোজ্য, একটা গাছ উচ্চতায় বাড়তে পারে, আবার দুই সাইডে বাড়তে পারে, অর্থাৎ পার্শ্বে বাড়তে পারে। তো কোন দিকে বাড়ছে এটা ডিপেন্ড করে কোন ভাজক কলা কোষ বিভাজিত হচ্ছে। একদম, আমরা যদি কোনো গাছের কাণ্ডের অগ্রভাগে বা মূলের অগ্রভাগে দেখি, ঠিক আছে, কাণ্ডের অগ্রভাগে বা মূলের অগ্রভাগে, এই জায়গাগুলোতে অগ্রস্ত ভাজক কলা থাকে, যেগুলো গাছের বৃদ্ধিটা ভার্টিক্যালি বা উলম্ব বরাবর করতে সাহায্য করে, অর্থাৎ হয় গাছটা ওপরের দিকে বাড়বে, না হলে নিচের দিকে বাড়বে। নিচের দিকে বলতে রুটস গুলো নিচের দিকে যাচ্ছে, মূলগুলো, আর ওপরের দিকে কাণ্ডটা, মানে হাইট ইনক্রিজ হচ্ছে, বেসিক্যালি গাছটা লম্বা হচ্ছে। এটা কাজ কাজ অগ্রস্ত ভাজক কলা। আচ্ছা, আরেকটা আছে নিবেশিত বা নিবেদিত ভাজক কলা, এটা পরে আসছি, বাট আপাতত আমরা জানবো পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা বলতে কাকে বলে বলো তো, একটা গাছ যদি থাকে, আমি আরেকটু জুম করার চেষ্টা করব, একটা গাছ যদি থাকে, এ দেখো এটাকে ল্যাটেরাল মেরিস্টেম বলে, অর্থাৎ এটাকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা। একটা গাছের ক্ষেত্রে এইটা যখন বিভাজিত হবে, তখন গাছটা আস্তে আস্তে এই যেটা সরু ছিল সেটা বড় একটা গাছ হবে, অর্থাৎ মোটা হবে, মোটা হতে সাহায্য করে। এটা থাকে কাণ্ডের চারধারে, কাণ্ডের চারধারে থাকে, এটাকে ক্যাম্বিয়াম কলাও বলা হয়ে থাকে। প্রতি বছর এই ক্যাম্বিয়াম কলা বাড়তে থাকে, তখন গাছটা প্রস্থে বৃদ্ধি পায়, অর্থাৎ মোটা হয়। তো মেনলি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়, গাছটা আম গাছে থাকে, দেখবে আম গাছ খুব মোটা হয়, তাই না? আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে কি বলো, তোমার নিবেদিত বা নিবেশিত ভাজক কলা। আপাতত আমার বাংলাটা মনে পড়ছে না নামটা, যাই হোক, হবে একটা নিবেদিত বা নিবেশিত ভাজক কলা, একটু দেখে নেবে, নিবেশিতই মনে হচ্ছে। তো ইংরাজিতে এটাকে বলা হয় ইন্টার ক্যালারি মেরিস্টেম। ইন্টার ক্যালারি মেরিস্টেম বলতে কি বোঝায় বলতো, দেখবে একটা গাছের ক্ষেত্রে
নোডস লক্ষ্য করবে। নোডস মানে স্পেসিফিক কিছু জায়গা থাকে যেগুলোকে গাঁট বা গিট কিছু বলতে পারো, মানে যেখান থেকে পাতা বের হয়, ঠিক আছে, পর্ব বলি আমরা বাংলাতে। তো ওই জায়গাগুলো গাছের মধ্যে ভিজিবল হয়, অর্থাৎ দেখা যায়। মানে স্পেশালি বাঁশ গাছ টাছ গাছ এইসব একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবে। তো এই যে এই জায়গাগুলো যেখান থেকে দেখো পাতা বের হচ্ছে, এগুলোকে বলে পর্ব। এগুলো এগুলো কোনো গাছে এরকম ভাবে দেখতে পাবে, গিটের মতো দেখতে পাবে, এরকম ভাবে থাকে, ঠিক আছে। তো এগুলোকে বলে পর্ব। আর পর্বর মাঝের যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলে পর্ব মধ্য, ঠিক আছে। আচ্ছা, এবার কি হয়, এই পর্ব যেগুলো থাকে, সেই পর্বের কাছে থাকে ইন্টার ক্যালারি মেরিস্টেম। অন্য একটা কালি দিয়ে দেখাই। ইন্টার ক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা। তো এই নিবেশিত ভাজক কলা যখন বৃদ্ধি হয়, তখন কি হয় বলো, এই পর্ব মধ্যের সাইজগুলো বাড়তে থাকে, অর্থাৎ এরকম ভাবে বাড়তে থাকে। মানে এটাও কিন্তু হাইট ইনক্রিজ করতেই সাহায্য করছে। মানে আমি যদি তোমাদের দেখাই একটা জিনিস উদাহরণের মাধ্যমে, ধরে নাও এটা একটা গাছ, এটা একটা দুটো পর্ব। আচ্ছা, আমি সাইজটা একই রাখছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। তোমরা ভাববে সাইডে বেড়ে গেছে বলছি, সাইডে বেড়ে গেছে বলছি না, ওটা পার্শ্বস্থভাজক কলার কাজ। যেটা আমি বলতে চাইছি, দুটো পর্বের মাঝে আগে গ্যাপটা কত ছিল দেখো, এখন গ্যাপটা কত আছে। তাহলে কি পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। এটা কি বলা হয়, মানে নিবেশিত ভাজক কলার কাজ। নিবেশিত ভাজক কলা এই জায়গা করে থাকে। এই নিবেশিত ভাজক কলা যখন বিভাজিত হয়, ঠিক আছে, সেল সংখ্যা বাড়তে থাকে, তখন কিন্তু এই পর্ব মধ্যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়। আগে দেখো কতটা ছিল, এইটুকু, পরে এতটা হয়েছে, ঠিক আছে। আর এখানে এই গাছটাই ছবিটা দেখলে, এই যে এটা পর্ব মধ্য, দুটো পর্বের মাঝে আছে, দুটো ওই নীল রঙের জায়গার পাশে আছে। এটা বাড়তে থাকে যখন তোমার ইন্টার ক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা বৃদ্ধি হয়, ঠিক আছে। একটু ছবিগুলো দেখবে, বুঝতে পেরে যাবে। আমি পিডিএফ নোটসটা ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আচ্ছা, একটা ছবি দেখাচ্ছি, আমাকে উত্তর দাও, তাহলে আমি বুঝতে পারবো। 3 প্রকার ভাজক কলা তো বললাম আমি, অগ্রস্থ, পার্শ্বস্থ আর নিবেশিত। এই যে এই ছবিটা, একটা উদ্ভিদের তো বৃদ্ধি লক্ষ্য করতে পারছো। তো এক্ষেত্রে কোন ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে, কমেন্ট করে জানাও। এরপর আমরা আসবো স্থায়ী কলাতে। দেখো, স্থায়ী কলা উদ্ভিদের এক প্রকার কলা, যেটা আমরা কি বললাম, প্রথমেই বলে দিয়েছিলাম, বিভাজনে অক্ষম। অর্থাৎ স্থায়ী কলা বিভাজিত হয় না। অর্থাৎ একটা কোষ একবার যদি হয়ে যায়, স্থায়ী কলায় রূপান্তর হয়ে যায়, ভাজক কলা যদি একবার স্থায়ী কলা হয়ে যায়, সেটা আর কিন্তু বিভাজিত হবে না। অর্থাৎ সেই কোষটা থেকে আর নতুন কোষ তৈরি হবে না, মানে সংখ্যা বৃদ্ধি করবে না। এবার দেখো, স্থায়ী কলার ক্ষেত্রে কোষ প্রাচীর ভাজক কলার কি বলেছিলাম, পাতলা হয়। এর ক্ষেত্রে পাতলাও হতে পারে, পুরুও হতে পারে, কারণ অনেক রকমের স্থায়ী কলা হয়, ঠিক আছে। তো কোনো স্থায়ী কলার ক্ষেত্রে আমি বলবো দেখবে পাতলা হয়, যেমন প্যারেনকাইমারে পড়বো, আবার কোনো ক্ষেত্রে পুরু হয়, ঠিক আছে। এর ক্ষেত্রে যেমন দেখো কোষ প্রাচীরটা কতটা পুরু, ঠিক আছে। তো আমরা এগুলো জানবো। আচ্ছা, নিউক্লিয়াস স্পষ্টভাবে বর্তমান বা নেই, এটাও ডিপেন্ড করে। তুমি যদি দুটো ছবি দেখো, দেখো এটা এক প্রকার স্থায়ী কলা, এটা এক প্রকার স্থায়ী কলা। তো প্রথম ছবিতে তুমি নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এরকম ডট 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 দেখতে পাচ্ছ, তাই না। কিন্তু দ্বিতীয় ছবিতে দেখো তুমি নিউক্লিয়াস দেখতে পাচ্ছ না, আর নিউক্লিয়াস থাকেও না আর। তো স্থায়ী কলার বিভিন্ন প্রকারভেদ আছে, সেই বিশেষে কোনোতে নিউক্লিয়াস থাকে, কোনোতে থাকে না। আচ্ছা, এরপর কোষগুলো কি লেখা আছে দেখো, বিভেদিত অবস্থায় থাকে। অর্থাৎ প্রতিটা কোষ, স্থায়ী কলার প্রতিটা কোষ কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। অর্থাৎ ওরা স্পেসিফিক কিছু ভাগে ভাগ হয়ে যায়। মানে
এই প্রকার স্থায়ী কলা আর এই প্রকার স্থায়ী কলা দেখতে যেমন আলাদা, ওদের কাজও আলাদা। পরে আমি তোমাদের বলবো এটা কোলেন কাইমা আর এটা স্ক্লেরেন কাইমা। কোলেন কাইমা উদ্ভিদকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয়, ঠিক আছে, আহ আকর্ষের ক্ষেত্রে বা পাতার যে একটা ডালের সাথে, ডাল থেকে যে পাতাটা বেরোচ্ছে, ঠিক আছে, পাতাটা যে বের হচ্ছে, এই জায়গাটা, এই পাতার যে ডোগাটা বা পত্রবিন্দুটা, লিপ স্টক, এই জায়গাতে থাকে এই কোষটা কোলেন কাইমা। দেখবে এই জায়গাটা ফ্লেক্সিবল হয়, তুমি পাতাটাকে ধরে নাড়াবে এই জায়গাটা কিন্তু ভেঙে যাবে না, এটা খুব ফ্লেক্সিবল, ওপর নিচে নাড়াচড়া করতে পারে। কিন্তু এইটা হচ্ছে খুব শক্ত, স্ক্লেডেন কাইমা বলে একে। তুমি নাশপাতি যদি খেয়ে দেখো কোনোদিন, নাশপাতি একটা ফল, ঠিক আছে, তো সেই নাশপাতি ফলে যে ওপরের যে খোসাটা খুব শক্ত হয়, বা নারকেলের যে চিবড়াটা ওটা খুব শক্ত হয়, কি কেন? এই কোষটা থাকে স্ক্লেডেন কাইমা। তো এই দুটোর আলাদা কাজ আছে, কি কাজ বলো তো? এটার কাজ নমনীয়তা প্রদান করা। ওই যে পাতাটা একটা পত্রবিন্দুকে ধরে ঝুলে আছে এখানে, এটা যদি নরম না হয়, খুব শক্ত হয়, পাতাটা উপর নিচে করতেই পারবে না, হাওয়াতে আহ, দোলবেই না, বাতাস দিলে দোলবেই না, তাহলে গ্যাস এক্সচেঞ্জে প্রবলেম হবে। তো এই জন্য এটা নরম হওয়া জরুরি। কিন্তু উল্টো দিকে একটা ফলের আবরণ বলো বা তুমি একটা নারকেলের ছিবড়া বলো, ওটা প্রোটেকশনের জন্য কিন্তু এরকম হার্ড একটা টিস্যু দিয়ে তৈরি করা জরুরি। তো এক্ষেত্রে প্রোটেকশনের ব্যাপার আসছে, এক্ষেত্রে ফ্লেক্সিবিলিটির ব্যাপার আসছে। তো এক একটা কলার এক একটা কাজ আছে এবং প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমরা জানবো যে স্থায়ী কলাকে কয় ভাগে ভাগ করা হয়। ভাজক কলাকে তো আমরা জেনে নিলাম, 3 ভাগে ভাগ করা হয়: অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। একটা গাছের ওপরের দিকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, একটা 2 সাইডে, আর একটাও ওপরের দিকে। কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে কিভাবে ভাগ করা হচ্ছে এটা আমরা দেখব। তো একটা হচ্ছে প্রোটেকটিভ টিস্যু, অর্থাৎ উদ্ভিদকে প্রোটেক্ট করে। কিভাবে প্রোটেক্ট করে আমরা দেখব। একটা হচ্ছে সাপোর্টিভ টিস্যু বা সহায়ক কলা, অর্থাৎ গাছকে সাহায্য করে বিভিন্ন ফাংশন বা বিভিন্ন কাজ করতে। আর একটা হয় পরিবাহী টিস্যু, অর্থাৎ গাছের মধ্যে বিভিন্ন অংশে খাবার, জল এগুলো পরিবহন করতে সাহায্য করে। 3 প্রকার টিস্যু থাকে, তাহলে কি কি বললাম? একটা হচ্ছে প্রতিরক্ষামূলক টিস্যু, মানে প্রোটেকশন দেয় গাছকে। খুব সিম্পলি যদি বলতে চাই, পরের পাতাতেই ছবিটা পেয়ে যাবে বা তার পরের পাতাতে। একটা গাছের এই যে আবরণটা খুব শক্ত হয় না, এটা হচ্ছে গাছের একটা প্রোটেকটিভ টিস্যু। এবার যদি সাপোর্টিভ টিস্যুর ছবি দেখাতে চাই তোমাদের, তাহলে কোনো ফলের যে শাঁস হয় এটা এক প্রকার সাপোর্টিভ টিস্যু বা সহায়ক কোষ। একটা গাছের যে এই যে পত্রবিন্দু হয় এটা একটা সাপোর্টিভ টিস্যু, সাপোর্ট দিচ্ছে এক প্রকার, তাই না? তো এগুলো হচ্ছে সাপোর্টিভ টিস্যু। বা ফলের যে বাইরের যে আবরণীটা হয় এগুলো হচ্ছে এক প্রকার সাপোর্টিভ টিস্যু, মানে বাইরের বলতে বাইরের ভেতরের আর কি, ঠিক আছে, এগুলো সাপোর্টিভ টিস্যু। তো এগুলো সাপোর্টের জন্য লাগে। আবার তোমার গাছের মধ্য দিয়ে গাছের মধ্য দিয়ে জল, খাবার এগুলো পরিবহনও তো জরুরি। তো তার জন্য আছে আবার পরিবাহী টিস্যু। তো এক একটার কাজ আছে, কাজগুলো মাথায় রাখবে। প্রতিরক্ষা মানে প্রোটেকশন দেয়, সহায়ক মানে সাপোর্ট দেয় গাছকে, পরিবাহী মানে ওয়াটার বা ফুড ট্রান্সফার করতে সাহায্য করে। কারণ একটা নর্মাল জিনিস ভাবো না, একটা গাছের তো নিচে রুটসে খাবার তৈরি হচ্ছে না, খাবার কোথায় তৈরি হয় বলো? বাচ্চারাও জানে, গাছের পাতাতে। তো সেই গাছের পাতাতে যদি খাবারটা তৈরি হয়ে রয়ে যায় আর সেটা মূলেতে না আসে, মূলটা কি বেঁচে থাকবে? ইয়েস অর নো? নো। তাই খাবারটা ওপর থেকে নিচে নামতে হবে। তো কে নামায়? কিছু পরিবাহী টিস্যু আছে, জাইলেম, ফ্লোয়েম আছে, পরে জানাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব প্রোটেকটিভ টিস্যু। আচ্ছা, প্রোটেকটিভ টিস্যু বলতে প্রতিরক্ষামূলক টিস্যু, যা কিছু উদ্ভিদের স্তর, উদ্ভিদের যে ভেতরের পার্ট, এই অভ্যন্তরীণ পার্ট, একে রক্ষা করে। কার থেকে? রোগ জীবাণু, ওয়াটার মানে জলক্ষয় থেকে, বা কোনো অ্যানিম্যাল এসে ড্যামেজ করে দিল সেটা থেকে।
আচ্ছা, একটা নর্মাল কথা বলো তো, একটা নর্মাল কথা বলো, একটা কচি গাছকে ছাগলে অ্যাটাক করে নাকি একটা বড় আম গাছকে অ্যাটাক করে? একটা কচি গাছকে অ্যাটাক করে, তাই না? তো সেরকম ভাবে গাছের বাইরের আবরণটা যদি হার্ড না হয়, শক্ত না হয়, যে কেউ অ্যাটাক করে দেবে। তোমার বাইরের ফিজিক্সটা যদি আহ, ভালো না হয়, তোমাকে তো যে কেউ মেরে দিয়ে চলে যাবে, তাই না? তো বাইরের যে প্রোটেকশন লেয়ারটা থাকাটা জরুরি। তো গাছের ক্ষেত্রে এই প্রোটেকশন লেয়ার থাকে, ঠিক আছে? তো এটাকেই বলা হয় প্রতিরক্ষামূলক টিস্যু। এবং এই প্রোটেকশনের যে লেয়ারটা, এই যে বাইরের লেয়ারটা, এটা একটা প্রোটেকটিভ টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে প্রতিরক্ষামূলক টিস্যু। বলার কিছু নেই, এটা আমাদের মানে গাছেদের আর কি প্রোটেকশনে সাহায্য করে। তো এটা দুই প্রকার হয়, একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে কর্ক বা ফেলেম, ঠিক আছে? এখানে আমি যদি ছবি দেখাই তাহলে জানি না কতটা বুঝবে, বাট আপাতত এই যে এপিডার্মিস দেখতে পাচ্ছ, একদম এই ওপরের সেলগুলো এপিডার্মিস। এটা পাতা বলো, কাণ্ড বলো, মূল বলো, সব জায়গাতে থাকে। সব পাতার বাইরে, কাণ্ডের বাইরে, মূলের বাইরে এপিডার্মিস থাকে। আর তার নিচে থাকে কর্ক সেল। কর্ক সেল, এই দুটো হচ্ছে প্রোটেকটিভ টিস্যু। মানে আমাদের বাইরে যেমন স্কিন আছে, তেমন পাতা, মূল বা কাণ্ড, এইসবের বাইরে এই কর্ক সেল আর এপিডার্মিস থাকে। তো এরা কি করে, গাছকে প্রোটেকশন দেয়, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ এখানে এপিডার্মিস কোনটা বলো? এই বাইরের লেয়ারটা, এই বাইরের লেয়ারটা, এই বাইরের লেয়ারটা। কারণ ভেতরের যে স্ট্রাকচারটা না, সেটা খুব সফট হয়, সফট। ওটা যদি ড্যামেজ হয়ে যায় বাবা, তাহলে সমস্যা হবে। তাই বাইরের লেয়ারটা হার্ড থাকে, যাতে কোনো জীবাণু ভেতরে ঢুকতে না পারে, যাতে কোনো ফাঙ্গাস ভেতরে ঢুকতে না পারে, যাতে কোনো অ্যানিম্যাল অ্যাটাক করতে না পারে, চিবিয়ে খেয়ে নিতে না পারে, মানুষ কেটে না দিতে পারে, তাই না? যদিও মানুষ কেটে দিচ্ছে, সেটা পরের ব্যাপার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রোটেকটিভ টিস্যু। এবার প্রোটেকটিভ টিস্যু প্রথমেই দুটো বললাম, একটা আছে আমাদের এপিডার্মিস, একটা আছে কর্ক বা ফেলেম। এপিডার্মিস কোথায় থাকে? তরুণ কাণ্ড, মানে ইয়ং কোনো গাছ, এই সদ্য হয়েছে বা হচ্ছে, বড় হচ্ছে চারা গাছ, মূল বা পাতা, এগুলোর বাইরের দিকে এপিডার্মিস থাকে, ঠিক আছে? একটা পাতায় হাত বোলাচ্ছ তুমি, যেটা ওটা হচ্ছে ওর এপিডার্মিস। নিজের স্কিনে একবার হাত বুলিয়ে দেখো, সেম ওরকমই। মানে তোমার স্কিনের লেয়ারটাকেও এপিডার্মিস বলে, পাতার ওপরের ওটে হাত দিচ্ছ যেটা, সেটাও এপিডার্মিস, ঠিক আছে? মূলের ওপরে হাত দেবে রুটসে, ওটাও এপিডার্মিস। ওটা থাকে প্রোটেকশন লেয়ার, ঠিক আছে? আচ্ছা, আর কোষগুলোর বাইরে কিন্তু অনেক সময় কিউটিকল থাকে। কিউটিকল একটা মোমের আবরণ। পাতা হাত দিয়ে দেখবে স্লিপ খাবে, হাতটা স্লিপ খাবে, মানে পিচ্ছিল, এবং জল ফেলবে পাতার উপর, দেখবে গড়িয়ে পড়ে যাচ্ছে, কারণ কিউটিকলের আবরণ থাকে। এপিডার্মিস যে কোষগুলো থাকে, তার উপর কিউটিকল থাকে। যা কিছু বলো, তার বাইরে কিন্তু এপিডার্মিস থাকে, পাতা, কাণ্ড, মূল, ঠিক আছে? আচ্ছা, আর কর্ক বা ফেলেমের কেসটা কি? এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোথায় থাকে? পুরাতন কাণ্ডে। একটা গাছ যখন আস্তে আস্তে বৃদ্ধ হয় বা বড় হয়, তখন ওর বাইরের যে এপিডার্মিস বলে লেয়ারটা, সেটা কর্ক বলে একটা সেল বা কোষ দ্বারা রিপ্লেস হতে থাকে। মানে কর্ক এক প্রকার মৃত কোষ, ঠিক আছে? যেগুলো সাবেরিন বলে একটা পদার্থ আহ, দ্বারা আবৃত থাকে, যেটা ওয়াটারপ্রুফ হয়। তো এই যে কর্ক দিয়ে দেখো কি তৈরি হয়, গাছের ছাল তৈরি হয়। কর্ক দিয়ে তৈরি হয় গাছের ছাল। তো এই বাইরে এটা আমরা যেটা হাত বোলাই বা দেখি, এটা হচ্ছে কর্ক। এবং কর্ক কোথা থেকে তৈরি হয় জানো? এক প্রকার ভাজক কলা থাকে, যেটা পার্শ্বস্থ ভাজক কলা, ওটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। গাছকে এরকম সাইডে বাড়তে সাহায্য করে। তো কর্ক ক্যাম্বিয়াম থাকে কোথায় থাকে? এই যে এই লাইন বরাবর দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এবার এটা কি করে, এই ওখান থেকে তৈরি হয় কর্ক সেল বা কর্ক কোষ। ওই কর্ক কোষগুলো এসে এখানে জমতে থাকে, এবং এখানে জমে
এই হার্ড লেয়ার তৈরি করে, এগুলো মৃতকোষ সেল, মৃত সেল, তো এগুলো শক্ত হয় প্রচুর। আর সাবেরিন বলে একটা পদার্থ থাকে, সুবেরিন বা সাবেরিন, ওটা এখানে ডিপোজিট হয়, জমা হয়। তো ওই জন্য এটা ওয়াটার প্রুফ হয়, জল দিলেও আবার গড়িয়ে পড়ে যায় বা এরকম, শোষণ করে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কর্ক সেল দিয়ে তৈরি হয়। এই কর্ক সেলটা মেনলি কি করছে, বাইরের যে কোনো কিছু আঘাত থেকে গাছকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর আসো, আমরা আসছি তোমার সাপোর্টিভ টিস্যুতে। দেখো প্রোটেকটিভ টিস্যুর কাজ যেমন প্রোটেকশন দেওয়া, সাপোর্টিভ টিস্যুর কাজ সাপোর্ট দেওয়া। তো উদ্ভিদকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, দৃঢ়তা, নমনীয়তা, এইগুলো দেওয়া, উদ্ভিদ যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। গাছ তো সারা জীবন সোজাভাবে দাঁড়িয়ে থাকে, তাই না? ঝড় হলে বেঁকে যায় সেটা আলাদা ব্যাপার, বাট জেনারেলি তো সোজাভাবে দাঁড়িয়ে থাকে। তো ওই যে 24 ঘন্টা দাঁড়িয়ে আছে, একটা কিছু না কিছু টিস্যু সিস্টেম তো আছে রে বাবা। তুমি যে দাঁড়িয়ে আছো, তোমার বোনস আছে, তো ওদেরও তো কিছু স্ট্রাকচার আছে না, সেই স্ট্রাকচারগুলো আমরা জানবো। আচ্ছা, তো সাপোর্টিভ টিস্যুকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। প্রথম প্রথম এগুলো উচ্চারণ করতে দাঁতটা ভেঙে যাবে, বাট আবার দাঁত গজিয়ে যাবে, কারণ আমরা ডাইপিওডন্ট, দুবার দাঁত গজাই, ঠিক আছে, জাস্ট ফর ফান। বাট এই নামগুলো একটু মুখস্থ করবে, খাতায় লিখবে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। এই 3টে হচ্ছে তোমার সহায়ক কোষ বা সহায়ক টিস্যু। আর 3টে কোষ কিন্তু একে অপরের থেকে একদম আলাদা, ততটাই আলাদা যতটা তোমার আর তোমার বন্ধুর মাইন্ডসেট, ঠিক আছে। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা যদি তুমি দেখো, ঠিক আছে, প্যারেনকাইমা খুব লুজলি প্যাকড সেল হয়, অর্থাৎ আমি এখানেই অল্প অল্প বৈশিষ্ট্য বলে দিচ্ছি, খুব লুজলি প্যাকড সেল হয়, অর্থাৎ ওদের মাঝে ইন্টারসেলুলার এয়ার স্পেস থাকে। দেখো দুটো সেলের মাঝে গ্যাপ আছে, গ্যাপগুলো দেখতে পাবে, এই এই যে এই গ্যাপগুলো, এই গ্যাপগুলো, এই গ্যাপগুলো, ঠিক আছে। তো এই গ্যাপগুলো থাকে, এটা প্যারেনকাইমাতে। কিন্তু কোলেনকাইমাতে এই গ্যাপগুলো দেখতে পাবে না, কারণ কম থাকে। কারণ কোলেনকাইমার যে কোষ, তুমি যদি প্যারেনকাইমার সাথে কম্পেয়ার করো, এই যে দেখো কোষের যে বাউন্ডারি, কোষ প্রাচীর, এটা কোলেনকাইমার ক্ষেত্রে মোটা হচ্ছে প্যারেনকাইমার থেকে, ঠিক আছে। এবং মোটা বলতে এই কর্নারগুলো, কোষের যে কর্নারগুলো, এই জায়গাগুলো মোটা হয়, কর্নারগুলো, কোণগুলো, অর্থাৎ অসমভাবে পুরো কোষ প্রাচীর থাকে কোলেনকাইমার। এবং স্ক্লেরেনকাইমা যদি দেখো, তাহলে আর বলতে হবে না, ডিপ্রেশনে চলে যাবে, ওর এত বড় কোষ প্রাচীর আছে, মানে একদম ভেতর পর্যন্ত বিস্তৃত, মানে ওর লিটারালি, এদের তো তুমি একটা করে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, কোলেনকাইমারও দেখতে পাচ্ছ, প্যারেনকাইমারও দেখতে পাচ্ছ, কিন্তু এর দেখো তো বাবা, তুমি স্ক্লেরেনকাইমার কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ না, থাকে না তো। বেশিরভাগটা কোষ প্রাচীর দিয়ে ঘিরে ফেলে একে অপরকে। এবং কোষ প্রাচীর, দেখো উদ্ভিদের কোষ প্রাচীর তোমরা সবাই জানো আশা করি, এই যে বাইরের লেয়ারটা, কোষ প্রাচীরটা, এটা তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে। কিন্তু যখন কোলেনকাইমা আসছো, তখন সেলুলোজের সাথে আরো কিছু লিগনিন, লিগনিন বা পেকটিন এগুলো থাকে, ঠিক আছে। কিন্তু স্ক্লেরেনকাইমাতে প্রচুর পরিমাণে লিগনিন আরে ডিপোজিট হতে থাকে, অর্থাৎ প্রচুর লিগনিন জমতে থাকে, এবং যে জন্য কোষ প্রাচীরটা খুব মোটা হয়। অর্থাৎ এভাবে আমি যদি বলি, খুব মোটা হয় একটা কোষ প্রাচীর। জাস্ট ফিল করো, একটা সেল, তার বাইরের যে সেল ওয়ালটা এতটা থিক। এবার স্বাভাবিকভাবে বলো, একটা গাছের যেই সেল ওয়ালটা, যেই টিস্যুটা এরকম থিক, তার মেন কাজ কি হবে? সাপোর্ট দেওয়া, সাপোর্ট দেওয়া, বুঝেছো? সরি, নিউক্লিয়াস তো থাকে না, তো বেশিরভাগটাই কোষ প্রাচীর, ওর বেশিরভাগটাই কোষ প্রাচীর, ভেতরে খুব লুমেনটা খুব ছোট থাকে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। তো এগুলো মেনলি তোমার সাপোর্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা যেটা দেখছি না, এটা ক্রস সেকশন, মানে গাছকে যদি আমরা ওইভাবে কাটি, ক্রস সেকশন। কিন্তু আমরা যদি লংডিটিউডিনাল সেকশন দেখি, দৈর্ঘ্য বরাবর কাটি, সেক্ষেত্রে প্রস্থ বরাবর কাটলে এইভাবে দেখবো, বাট দৈর্ঘ্য বরাবর কাটলে কিন্তু এইভাবে দেখবো, ঠিক আছে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, সেক্ষেত্রেও তুমি কিন্তু খুব সুন্দরভাবে তুমি দেখতে পাবে, দেখেই বোঝাচ্ছে কোষ প্রাচীরটা
কোলেনকাইমাতে কতটা মোটা, স্ক্লেরেনকাইমাতে আরো মোটা। ঠিক আছে, এই যে এই জায়গাগুলো এখানে লিগনিন আরে জমেছে, তাই এগুলো মোটা হয়ে গেছে আরো কোষপ্রাচীরগুলো। এতেও থাকে টুকটাক পেকটিন টেকটিন থাকে, কিন্তু এতে দেখো নিউক্লিয়াস আছে বা অল্প পরিমাণ সাইটোপ্লাজম আছে, কিন্তু এতে অলমোস্ট নেই। এখানে নিউক্লিয়াস দেখিয়েছে, এটা উচিত নয়। স্ক্লেরেনকাইমাতে থাকে না সেরকম ভাবে নিউক্লিয়াস। আচ্ছা, কিন্তু প্যারেনকাইমার ক্ষেত্রে মোটামুটি তোমার নিউক্লিয়াসও থাকে, পাতলা কোষপ্রাচীরও হয়, ভেতরে ভ্যাকুয়ালস থাকে বড় বড়। প্যারেনকাইমার কাজ হচ্ছে স্টোর করা, খাবার, জল এগুলো স্টোর করা, বাতাস, এয়ার স্টোর করা। তো প্যারেনকাইমা কিন্তু খুব মানে বড় বড় ভ্যাকিউল থাকে, ফুড ভ্যাকিউল, খাবার স্টোর করে। ঠিক আছে, তো মোটামুটি প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা বলেই দিলাম, তাও চলো একটু ডিসকাস করে নেওয়া যাক। প্যারেনকাইমা কোথায় থাকে? প্রথম কথা, মূলে থাকে, কাণ্ডতে থাকে, পাতাতে থাকে, ফলে থাকে, সব জায়গাতে থাকে। প্যারেনকাইমা মানে অনেক জায়গাতে থাকে একটা সেল, যেটা স্ট্রাকচারটা তো দেখালাম তোমাদের, খুব পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়, খুব কাছাকাছি যে ঘন ঘন পাশাপাশি থাকে সেরকম নয়। লিভিং সেল মানে অবশ্যই জীবিত কোষ। ঠিক আছে, নিউক্লিয়াস বর্তমান, এবং এদের মধ্যে ফুড ভ্যাকিউলস থাকে, ফুড ভ্যাকিউলস। তো দেখবে এর কাজ কি, আচ্ছা বৈশিষ্ট্যতে হয়তো লেখা থাকবে যে বড় বড় ভ্যাকিউলস থাকে প্যারেনকাইমাতে, এবং কোষপ্রাচীরটা পাতলা, কোষপ্রাচীরটা পাতলা, অবশ্যই জীবিত কোষ। আর ইন্টারসেলুলার স্পেস থাকে, দেখো, আই উইল ফিল ইউ ইন্টারসেলুলার স্পেস। এই যে ইন্টারসেলুলার স্পেস, তিনটে সেলের মাঝে এই যে ফাঁক, সেলগুলোর মাঝে, কোষগুলোর মাঝে যে ফাঁকটা, এটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক বা ইন্টারসেলুলার এয়ার স্পেস। ঠিক আছে, তো অনেক সময় কি হয় জানো, এই প্যারেনকাইমার এই যে ফাঁকগুলো আছে, এর মধ্যে তোমার হাওয়া বা বাতাস প্রবেশ করে, এবং আমি পরে দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এই যে এরেনকাইমা, এটাকে এরেনকাইমা বলে। প্যারেনকাইমার অনেক টাইপস হয়, তো এক প্রকার হচ্ছে এরেনকাইমা। কচুরিপানা জাতীয় জাতীয় উদ্ভিদে প্যারেনকাইমার মানে প্যারেনকাইমার মাঝে বললাম না ইন্টারসেলুলার স্পেস থাকে বা আন্তঃকোষীয় ফাঁক থাকে, তো প্রচুর বাতাস ওখানে প্রবেশ করতে পারে। তো বাতাস প্রবেশ করে বলে প্লবতাটা বাড়িয়ে দেয়, তাই কচুরিপানাগুলো আরে মানে জলে ভেসে থাকতে পারে। ঠিক আছে, ওর রুটস আর এগুলো কাটলে আমরা এরেনকাইমা দেখতে পাবো, জলে ভেসে থাকতে পারে। কারণটা কি? কারণ এরেনকাইমা থাকে, ওটা ভাসতে সাহায্য করছে, প্লবতা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি বললাম, প্যারেনকাইমার আরেকটা মেন কাজ হচ্ছে স্টোরেজ, স্টোরেজ করা। আমরা যে ফলের শাঁসগুলো খাই বা জুইসি পদার্থটা খাই, তো ওগুলো যে স্টোর করে খাবারটা, কে করে বাবা? প্যারেনকাইমা। তো আমরা মনে রাখবে আজ থেকে, আমরা যে ফলের ভেতরে শাঁস টাস খাচ্ছি ওগুলো প্যারেনকাইমা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা মেন কাজ থাকে পাতার মধ্যে, যে প্যারেনকাইমা থাকে, আমরা যদি পাতা দেখি এবং পাতাটা কাটি, ঠিক আছে, ক্রস সেকশন বা প্রস্থ বরাবর কাটিয়ে, সেক্ষেত্রে পাতার এই 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 যে পেয়েছি, বাবাকে পেয়েছি, দেখো, আমরা পাতাকে যদি কাটি, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ কি এসেছে, এপিডার্মিস। এটা কিন্তু সহায়ক কলা নয়, এটা প্রোটেকটিভ টিস্যু বা প্রতিরক্ষামূলক কলা। আমি জাস্ট দেখাচ্ছি, আগে যেহেতু বলেছিলাম যে থাকে, তো পাতার উপরে থাকে, যেটা পাতার উপরে হাত বলা, ওটা এপিডার্মিস, ওটাকে পাতার বাইরের আঘাত থেকে ভেতরের টিস্যুগুলোকে রক্ষা করছে। আচ্ছা, ওটা নিয়ে আমরা জানছি না, আমরা জানছিলাম প্যারেনকাইমা নিয়ে, না? আচ্ছা, প্যারেনকাইমা দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্যালিসেড, এই যে লম্বা লম্বা গুলো দেখতে পাচ্ছ, প্যালিসেড। ঠিক আছে, আচ্ছা, আরেক প্রকারের প্যারেনকাইমা হয়, সেটা হচ্ছে নিচের দিকে থাকে, পাতার নিচের দিকে থাকে, সেগুলোকে বলে স্পঞ্জি প্যারেনকাইমা। একটা হচ্ছে প্যালিসেড, একটা হচ্ছে স্পঞ্জি, প্যালিসেড আর স্পঞ্জি। তো মেনলি এই প্যালিসেড প্যারেনকাইমাগুলো, অর্থাৎ এই ওপরের দিকে যে প্যারেনকাইমাগুলো আছে, ঠিক আছে, এই যে লম্বা লম্বা সেলগুলো, ঠিক আছে, এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকলে কি হবে, পাতাটা সানলাইট থেকে বা সূর্য থেকে শক্তি নেবে, শক্তিটা শোষণ করে কি করবে বলো,
বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেবে, মূল থেকে জল শোষণ করবে H2O, সেই কার্বন ডাই অক্সাইড আর জলকে একসাথে মিশিয়ে সানলাইটের উপস্থিতিতে খাবার তৈরি করবে গ্লুকোজ। এবার ওই যে খাবারটা তৈরি করবে ওটা কোথায় করে? এই প্যারেনকাইমা কোষগুলোতে। তাহলে তাহলে প্যারেনকাইমার একটা কি কাজ বললাম? প্যারেনকাইমা মানে যেগুলো পাতাতে থাকে সেগুলো মেসোফিল কলা গঠন করে। দেখবে প্রশ্ন যদি তোমাদের বলে কেউ যে ক্লোরোফিল কোথায় থাকে বা পাতার কোথায় খাবার তৈরি হয়, তো সেটা হবে মেসোফিল কলা। মেসোফিল কলা দুটো জিনিস নিয়ে তৈরি, একটা প্যালিসেড প্যারেনকাইমা, একটা স্পঞ্জি প্যারেনকাইমা। তো পাতার যে ওপরের দিকে সেটাতে থাকে প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের দিকে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা। তো ওপরের দিকে যে প্যালিসেড প্যারেনকাইমা থাকে, ওই প্যালিসেড প্যারেনকাইমা ফটোসিনথেসিস করে। সেই ফটোসিনথেসিস করলে কি হয় বলো? খাবার তৈরি হয়। পাতাতে ওইভাবেই খাবারটা তৈরি হয়। তাহলে কোথায় তৈরি হয়? প্যারেনকাইমাতে। এবার দেখো, যেই প্যারেনকাইমাতে যেহেতু ক্লোরোফিল থাকছে, তাই ওই প্রকার প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। একটা কিন্তু কোলেনকাইমা আছে, সেটা কয়েওকা, আর এটা কয়ে লয়ে একা। মাথায় রাখবে, এই ক্লোরেনকাইমা মানে কিন্তু প্যারেনকাইমা, নট কোলেনকাইমা। ঠিক আছে? নাম লিয়া और শैतान হাজির। এই কোলেনকাইমা আর ওই ক্লোরেনকাইমা দুটো আলাদা। এই কোলেনকাইমা সাপোর্ট দেয়, ওই ক্লোরেনকাইমা ক্লোরোফিল থাকে, ও কিন্তু ফটোসিনথেসিস করে, পাতার মধ্যে থাকে। ঠিক আছে? ওকে, আচ্ছা। সুন্দরভাবে যদি দেখাতে চাই, এই যেগুলো ভ্যাকিউলস, এগুলো ভ্যাকিউলস আলুর ক্ষেত্রে বা বিভিন্ন উদ্ভিদে যে খাবার জমা রাখে না, সেগুলো খাবার যে জমা রাখে, এগুলো প্যারেনকাইমা। পাতাতে যে খাবারটা তৈরি হলো সেটা যে আস্তে আস্তে আসছে রুটসে বা বিভিন্ন স্টেমের জায়গাতে, কাণ্ড মূলের বিভিন্ন জায়গাতে, ওটা কোথায় স্টোর হয়ে আসে? এই প্যারেনকাইমার মধ্যে। অন্য কোষে কিন্তু এই ভ্যাকিউল থাকে না অত বড়, প্যারেনকাইমাতে থাকে। তো এই ভ্যাকিউলে খাবার বা জল স্টোর করে। আচ্ছা, তাহলে প্যারেনকাইমার কাজ আমি আর বলছি না। মেনলি তোমার খাবার সঞ্চয় করে, ফটোসিনথেসিস করে এবং গ্যাস বিনিময় করে। 3 প্রকার প্যারেনকাইমা 3টে কাজ করে। এরপর আমরা আসছি কোলেনকাইমাতে, যেটা আরেক প্রকার সাপোর্টিভ টিস্যু। এটা থাকে পাতার শিরার আশেপাশে। পাতার শিরা বলতে বোঝো তো? একটা পাতার যে ভেন্স গুলো থাকে, ভেন্স গুলো, এগুলোই শিরা, এগুলো শিরা। ঠিক আছে? এখানে ক্লোরেন সরি কোলেনকাইমা থাকে। আবার এটা যদি একটা কাণ্ড হয়, এই যে পাতার এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে পত্রবৃন্ত। এই পত্রবৃন্ততেও কিন্তু কোলেনকাইমা থাকে। তো এটা কি করে? ফ্লেক্সিবল হয়, ওপরে ওঠানামা করতে পারে। তো এই ফ্লেক্সিবিলিটিটা দেয় কোলেনকাইমা। মানে এটা এমন একটা টিস্যু, খুব হার্ডও হয় না, খুব সফটও হয় না, তো এই নেচারটা আছে। এটা মানে এরকম ওপরে নিচে হতে পারে, ফ্লেক্স করতে পারে, ওই হয় না ইলাস্টিসিটি, ওরকম। সো হাইপোডার্মিসও থাকে। হাইপোডার্মিস মানে তোমার এপিডার্মিসের নিচের লেয়ারে কোলেনকাইমা থাকে। ঠিক আছে? আচ্ছা, তো কোলেনকাইমা সেলগুলো আমরা যদি দেখি, সেক্ষেত্রে অবশ্যই প্যারেনকাইমার থেকে কোষপ্রাচীর, প্যারেনকাইমার যদি এটা কোষপ্রাচীর হয়ে থাকে, তার থেকে তো মোটা হয়। তবে এদের মোটাটা একটু সুন্দরভাবে হয়। মানে একটা যদি আমরা সেল ধরে নিই, এরকম একটা সেল ধরে নিলাম, সব জায়গাতে সমান পুরু হয় না, একটা মোটামুটি সব জায়গাতে পুরু আছে। তো এই যে কর্নার এরিয়াগুলো, এই জায়গাগুলো এদের বেশি পুরু হয়। ঠিক আছে? কোলেনকাইমার ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য করো, এই কর্নার এরিয়াগুলো, এই জায়গাগুলো বেশি পুরু, এই জায়গাগুলো বেশি পুরু। তাই এদের মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। খুব ভালোভাবে লক্ষ্য করো, সেলগুলোর মাঝে কোনো ফাঁক দেখতে পাচ্ছ না। তো কোলেনকাইমাতে ইন্টারসেলুলার স্পেস কিন্তু খুব কম বা অনুপস্থিত। আচ্ছা, কোষপ্রাচীর কি বললাম? আংশিক পুরু। কারণ কি? হেমিসেলুলোজ বা পেকটিন এগুলো থাকে। আচ্ছা, জীবিত কোষ তো অবশ্যই বাবা। তো তো কোলেনকাইমার কাজ ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি দেয় এবং টান বা বাঁকানোতে সহায়তা করে। তো কোলেনকাইমা দেয় গাছকে ফ্লেক্সিবিলিটি, লাইক
লাক্স কোজি বলতে পারো, বা আদার যা যা স্যান্ডো গেঞ্জির যা যা ব্র্যান্ড আছে আর কি। তো এই লিপ স্টকে থাকে, এই লিপ স্টকে থাকে মানে পাতার পত্রবিনতে। আকর্ষ যেগুলো হয় সেগুলো কোলেন কাইমা দিয়ে তৈরি হয়। তারপর ইয়ং স্টেম, যেগুলো নতুন কচি উদ্ভিদ, ওগুলো দেখবে বাতাসে প্রচুর নাড়াচাড়া করে। তো ওগুলো বড় হলে কিন্তু অন্য টিস্যুতে কনভার্ট হয়ে যায়, তো অতটা থাকে না, স্ক্লেরেন কাইমারে বেশি থাকে। কিন্তু বাচ্চাবেলায় কোলেন কাইমাটা থাকে, যে জন্য ওরা অতটা নড়াচড়া আঁকা বাঁকা করতে পারে, ঠিক আছে, ফ্লেক্সিবল হয়। আচ্ছা, এরপর আসছি আমরা पत्थर दिल अर्थात स्क्लेरेन काइमा। क्यों मैंने इसे पत्थर दिल कहा, तुम्हें ये पता है क्या? नहीं। तो देखो, बादाम कहा खाया है क्या कभी? বাদাম, হ্যাঁ শায়দ, রাইট। ওই আলমন্ড বা যেগুলো হয় না, সবাই জমিয়ে রেখে খায়, তো সেগুলো, বা নর্মাল বাদামও বলতে পারো, শক্ত হয় তাই না? আবার নাশপাতি খেয়েছো? নাশপাতি শক্ত হয় না প্রচুর? তো ওই যে বীজের আবরণ, ফলের খোসা, এই জায়গাগুলোতে থাকে, বা পরিণত কাণ্ডে এই জায়গাগুলোতে থাকে, কি থাকে বলো? স্ক্লেরেন কাইমা। পাথর দিল পুরো, মানে প্রচুর হার্ড, আর সত্যি হার্ড, আর কি করছি না। মানে কোনোদিন যদি নাশপাতি খেয়ে দেখো, পিয়ার ফ্রুট বলে এটাকে, গোয়াভা বা তোমার অ্যাপেল, এই যে বাইরের এই যে লেয়ারটা না, মানে খেলেই বুঝতে পারবে, মানে লিটারালি তুমি হাত দিয়েও যদি ঘষো বুঝতে পারবে ওটা পারফেক্টলি, মানে অবশ্যই এপিডার্মিস কিছুটা আছে, কিন্তু স্ক্লেরেন কাইমা আছে, মানে মেনলি স্ক্লেরেন কাইমা আছে, তাই অতটা মানে মোটা, ঠিক আছে। আহ, এবং মানে মোটার থেকে বড় কথা, মানে তুমি খেলে বুঝতে পারবে যে নর্মাল ফ্রুটসের মতো নয় বাবা, মানে তোমাকে শক্ত দাঁত দিয়ে একটু কষ্ট করতে হচ্ছে। তো ওটা স্ক্লেরেন কাইমা। শক্ত ফ্রুটের ক্ষেত্রে, বাদামের ক্ষেত্রে স্ক্লেরেন কাইমা থাকে। কি করে কাজ, কি প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো স্ক্লেরেন কাইমার বৈশিষ্ট্য কি? এর কোষ প্রাচীর অত্যন্ত পুরু হয় এবং লিগনিন থাকে। শুধু কোষ প্রাচীরে সেলুলোজ থাকে না, লিগনিন থাকে। আমি যদি কোষ প্রাচীরটা দেখাই, তাহলে প্রথমে এখানে দেখাই এইভাবে। আচ্ছা, একটা নর্মাল সেল ওয়াল তো ওদের থাকেই, বাট তার ওপরে ওদের যে কত সেল ওয়াল থাকে ওর কোনো গ্যারেন্টি নেই। মানে একটা সেলুলোজ দিয়ে তৈরি তো থাকেই, কিন্তু তারপর লিগনিন পেকটিন যত পারে জমে যায়, অর্থাৎ সেলগুলোর মাঝে এক তো কোনো ফাঁক থাকেই না, আন্তরাণবিক ফাঁক থাকেই না। যে দুটো সেল এরকম আছে, এদের মাঝে এই যে ফাঁকটা, এই এই যে ফাঁকটা আছে, এই ফাঁকটা তো থাকেই না, এটা ফিল আপ হয়ে যায়, ওই লিগনিন টিগনিন জমে ফিল আপ হয়ে যায়। আর কোষের প্রাচীরগুলো এরকম মোটা হয়, ঠিক আছে, কোষ প্রাচীরগুলো মোটা হয়, এবং এই কোষ প্রাচীরগুলো আস্তে আস্তে বাড়তে থাকে তোমার স্ক্লেরেন কাইমার ক্ষেত্রে। যে জন্য স্ক্লেরেন কাইমা দিয়ে ওই বাদাম বলো, ফলের খোসা বলো, যত হার্ড টিস্যুগুলো তৈরি হয়, নারকেলের ছিবড়াগুলো, ঠিক আছে। এবং খুব কম সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে, বা নিউক্লিয়াস থাকে না, আস্তে আস্তে এরকম বিলুপ্ত হয়ে যায়, কারণ কোষ প্রাচীরটা ডেভেলপ করতে থাকে না, তো নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকার আর জায়গা পায় না। এবং দেখতে পাচ্ছ লুমেন, লুমেন মানে একটা সেলের, এই যে একটা সেলের যে কোষ প্রাচীর আছে, এর এইটা বাদে ভেতরে কতটা ফাঁকা জায়গা আছে, এটাকে লুমেন বলে। তো বুঝতেই পারছো স্ক্লেরেন কাইমার ক্ষেত্রে যেহেতু কোষ প্রাচীরটা একদম মানে ভেতরে এতটা পর্যন্ত থাকে, তো লুমেনটা কি হয় বলো, খুব ছোট হয়, লুমেনগুলো খুব ছোট হয়। কিন্তু প্যারেনকাইমার ক্ষেত্রে কি, লুমেনটা বড়, কারণ সেল ওয়ালটা অতটা মোটা নয়, তো এত বড় লুমেন ওটার। বাট স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে শুধু এই অল্প একটু লুমেন থাকে, বাকিটা তোমার সেল ওয়াল দিয়ে কাভার হয়ে যায়, সেল ওয়াল দিয়ে কাভার হয়ে যায়। ওকে, তো এটা স্ক্লেরেনকাইমার স্ট্রাকচার। অবভিয়াসলি এগুলো ডেড সেল, এগুলোর মধ্যে জীবন থাকে না, নিউক্লিয়াস থাকে না, কোনো কাজ হয় না, শুধু স্ট্রাকচারের সাপোর্ট দেয়। এবার দেখো স্ক্লেরেনকাইমার কাজ কি হবে। পাথর দিল না, এ সবাইকে মেকানিক্যাল সাপোর্ট দেয়, অর্থাৎ শক্ত উদ্ভিদকে দৃঢ়তা বা কাঠিন্য দেয়। এই উদ্ভিদ দাঁড়িয়ে আছে অতক্ষণ ধরে, তো বললাম না, আমাদের যেমন হাড় আছে শক্ত, ওদের এরকম হচ্ছে স্ক্লেরেন কাইমা, আমাদের হাড়ের সাথে কম্পেয়ার করতে পারো। বা বীজ বা ফলের যে ভেতরের অংশ, এটা রক্ষা করে, এটাও কিন্তু বিশাল একটা কাজ, হ্যাঁ। স্ক্লেরেন কাইমা দুই প্রকারের হয়।
একটা হচ্ছে ফাইবার্স, মানে এরকম শেপের স্ক্লেরেন কাইমা, আর একটা স্ক্লেরাইড, গোলাকার, অত বড় নয়, ছোট্ট ছোট্ট হয়, ঠিক আছে, যেগুলোর পুরু পুরু সেলওয়াল থাকে, পুরু সেলওয়াল থাকে এরকম হয় কিছু, সেগুলোকে বলা হয় স্টোন সেল বা স্ক্লেরাইড, ঠিক আছে। এগুলো প্রশ্ন আসে, হোয়াট ইজ স্টোন সেল, তো বলবে এক প্রকার স্ক্লেরেন কাইমা টিস্যু হচ্ছে স্টোন সেল, ছোট্ট ছোট্ট গোলাকার, এবং এগুলো থাকে ফলের খোসা, অর্থাৎ গোয়াবা, পিয়ার, মানে নাশপাতি, পেয়ারা, এদের যে ফলের যে বাইরের ফলের যে বাইরের আবরণীটা, এখানে থাকে তোমার স্ক্লেরেন কাইমা। এবং ফাইবার যেটা বললাম, দীর্ঘ সরু সূচালো হয়ে থাকে, এটা থাকে জাইলেম ফ্লোয়েমে। জাইলেম ফ্লোয়েম কি? জল, খনিজ লবণ পরিবহন করে কিছু পাইপ উদ্ভিদের মধ্যে থাকে, পরে আসছি, কিন্তু আপাতত জেনে রাখো এই জাইলেম ফ্লোয়েম মে থাকে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা ফাইবার হিসাবে থাকে। তো স্ক্লেরেন কাইমা দুটো হিসাবে থাকতে পারে মেনলি, একটা ফাইবার এরকম লম্বা, আর একটা হচ্ছে স্ক্লেরাইড এরকম গোল। তো স্ক্লেরাইড গুলোকে বলা হয় স্টোন সেল, পাথর দিল, মানে সব থেকে শক্ত হয়, এই একদম ফলের খোসাতে থাকে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, পরিবাহী কলা, বা আমরা চলে এসেছি কন্ডাক্টিভ টিস্যু। তো পরিবাহী কলা মানে যেগুলো পরিবহন করতে সাহায্য করে উদ্ভিদের মধ্যে। তো দু প্রকার পরিবাহী কলা উদ্ভিদের মধ্যে থাকে, জাইলেম আর ফ্লোয়েম। এবার দেখো আমি কি পড়িয়েছিলাম বলো তো, স্থায়ী কলার এটা একটা প্রকারভেদ। দেখো আরেকবার রিক্যাপ করাচ্ছি ছোট্ট করে, কোনটার কি কাজ। এপিডার্মিস যেটা ছিল, পাতা, কাণ্ড, মূলের বাইরে থাকতো, ওটার কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া উদ্ভিদকে। যেটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা ছিল, ওটা উদ্ভিদকে সাপোর্ট দিত। প্যারেনকাইমা ফটোসিনথেসিস করতে সাহায্য করতো, ঠিক আছে, খাবার সঞ্চয় করতে সাহায্য করতো, কেউ ফ্লেক্সিবিলিটি দিত। কিন্তু তুমি আমাকে বলো, একটা গাছ আছে, সেই গাছটাকে আমি প্রোটেকশন দিলাম, ঠিক আছে, গাছটাকে প্রোটেকশন দিলাম, গাছটার মধ্যে খাবারও তৈরি হলো প্রচুর, ঠিক আছে, কিন্তু গাছটার ধরে নাও আমি রুটস এঁকে দিলাম এগুলো, ঠিক আছে, রুটস বা মূল, কিন্তু গাছটার মধ্যে খাবারটা পরিবহন হলো না। অর্থাৎ দেখো খাবার তো সব জায়গায় তৈরি হয় না, খাবার কোথায় তৈরি হয়? গাছের রান্নাঘর, গাছের কিচেন কোথায়? লিভসে। তো লিভসে ধরে নাও তোমার খাবার তৈরি হয়েছে, এই এখানে খাবার তৈরি হয়েছে, ঠিক আছে, এটা যদি না ট্রান্সপোর্ট হয়ে রুটসে যায়, রুটসের সেলগুলো তো মারা যাবে, ঠিক আছে। আবার গাছের খাবার তো শুধু শুধু তৈরি হয় না, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিতে হয় পাতাকে, আর নিচ থেকে কি নিতে হয়? জল। তো জলটাও যদি না নিচ থেকে ওঠে ওপরের দিকে যায়, সেক্ষেত্রে তো খাবার তৈরি হবে না। তো এই সিম্পল জিনিসটা বুঝতে পারছো? তাহলে পাইপ লাগবে, পাইপ, ঠিক আছে। এই পাইপগুলোই দু প্রকারের হয়, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, আর এগুলোকেই আমরা পরিবহন কলা বলছি, পরিবহন কলা বা ভাস্কুলার টিস্যু। দেখো খুব ভালো করে, এগুলো পাইপ, একটা হয় জাইলেম, একটা হয় ফ্লোয়েম, ঠিক আছে। জাইলেম কি করে? নিচ থেকে, গাছের মূল থেকে জলটাকে ওপরের দিকে নিয়ে যায়, এটা জাইলেম করে। আর ফ্লোয়েম কি করে? খাবার যেটা তৈরি হলো গাছের পাতাতে, ওটা যদি মূলে নিয়ে যেতে হয় অবশ্যই তাহলে নিচের দিকে নিয়ে যাবে, আর যদি ওপরের দিকে কোনো শাখা প্রশাখায় নিয়ে যেতে হয় তাহলে ওপরের দিকে নিয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, এদেরকে একটা জিনিস বলা হয়, সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে জটিল স্থায়ী কলা। তো কেন বলা হয়? দেখো বাবা, একটা সিম্পল জিনিস, যেটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম দুটোই একাধিক কোষ নিয়ে তৈরি, এবং প্রত্যেকটা কোষ একে অপরের থেকে আলাদা। জাইলেম 4টে কোষ নিয়ে তৈরি, ফ্লোয়েম যখন পড়াবো ফ্লোয়েমও বলবো 4টে কোষ নিয়ে তৈরি। তো প্রত্যেকটা কোষ একে অপরের থেকে আলাদা। প্যারেন কাইমা বা কোলেন কাইমা বা স্ক্লেরেন কাইমাতে একটা সিঙ্গেল জিনিস দেখো তো, আমি স্ক্লেরেন কাইমা থেকেই শুরু করছি।
প্রত্যেকটা কোষ একে অপরের থেকে একই না আলাদা? একই স্ট্রাকচারেও এবং ফাংশনেও। আমি তোমাকে কোলেন কাইমা দেখাচ্ছি, প্রত্যেকটা সেল দেখো একই রকম দেখতে, প্রত্যেকটা সেল দেখো প্যারেন কাইমার ক্ষেত্রে একই রকম দেখতে, তাই এরা সরল স্থায়ী কলা। আজ থেকে কি জানবে? প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা সরল স্থায়ী কলা। কিন্তু জাইলেমের ক্ষেত্রে হয় না বাবা ওটা। জাইলেম বা ফ্লোয়েম আলাদা আলাদা কোষ নিয়ে গঠিত, দেখো প্রত্যেকটা স্ট্রাকচারও আলাদা রকম। তো এদেরকে এজন্য বলা হয় জটিল স্থায়ী কলা বা কমপ্লেক্স টিস্যু, কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপাতত জানো জাস্ট একটা জিনিস, যে জাইলেম আর ফ্লোয়েম যে আছে, জাইলেম জল পরিবহন করতে সাহায্য করে, জল আর খনিজ লবণ। একটা গাছের রুটস থেকে, নিচ থেকে আমরা যা যা পাচ্ছি সেই সবগুলো ওপরের দিকে ওঠাতে সাহায্য করে জাইলেম, ঠিক আছে। আর ওপরে যে খাবার তৈরি হলো সেটা নিচে নিয়ে আসতে বা ওপরে নিয়ে যেতে সাহায্য করে ফ্লোয়েম, ঠিক আছে। দুটো পাইপ, এবার শুধু পাইপ থাকলে তো হবে না, আরো অনেক স্ট্রাকচার থাকে, কি সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে আসছি আমরা জাইলেম টিস্যুতে। তো জাইলেম কি হয়ে থাকে? চারটে জিনিস নিয়ে তৈরি হয়ে থাকে, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। এবং এটা এমন একটা টিস্যু যেটা কি করে, মূল থেকে জল আর খনিজ লবণটাকে পরিবহন করে। তো ট্র্যাকিড আর ট্র্যাকিয়া এই দুটো কিন্তু পাইপ তৈরি করে, পাইপের মতো স্ট্রাকচার, জাস্ট জলটাকে উপরের দিকে নিয়ে যাবে, মিনারেলসটাকে আর জলটাকে। কিন্তু বাকি যে দুটো আছে, জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমার কাজ কি বলেছি বাবা? খাবার সঞ্চয় করতে সাহায্য করে। তো এক্ষেত্রে খাবার তো নেই, এক্ষেত্রে জলটা আর খনিজ পদার্থটা ওটা যে সঞ্চয় করে রাখবে। আর জাইলেম ফাইবার, আমি কি বলেছিলাম? ফাইবার মানে স্ক্লেরেন কাইমা সাপোর্ট দিচ্ছে, জাইলেম টিস্যুটা যাতে না ভেঙে যায়, যাতে উইক না হয়ে যায়। বাড়িতে বাড়ি বানানোর সময় রড দেওয়া হয়, শুধু সিমেন্ট দিয়ে গাঁথনি দেওয়া হয় তাহলে তো পড়ে যাবে, রড দেওয়া হয় না। ক্যাপ্টেন টিএমটি বার, এসআরএমবি কী সব নাম আছে। তো ওই সব রড যেমন দেওয়া হয় আমাদের, যেমন ভেতরে বোনস আছে, সেরকম জাইলেম তন্তু থাকে। জাইলেম তন্তুটার কাজ হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া জাইলাম টিস্যুকে। এবং জাইলেম প্যারেনকাইমার কি কাজ? মিনারেলসটাকে বা জলটাকে স্টোর করে রাখা। কিন্তু পরিবহনের কাজ কে করে? ট্র্যাকিড আর ট্র্যাকিয়া, এ দুটো কিন্তু পাইপের মতো স্ট্রাকচার। আমি বড় করে দেখানোর চেষ্টা করব। দেখো, ট্র্যাকিয়াটাকে ভেসেলসও বলা হয়, একদম ডাইরেক্ট পাইপের মতো স্ট্রাকচার দেখিয়ে দিয়েছে, এখান থেকে জল পরিবহন হয় নিচ থেকে উপরের দিকে ওঠে, ঠিক আছে। আচ্ছা, কি করে ওঠে সেটা তো বাষ্পমোচন, টান, মূলের উৎস, তো অনেক থিওরি আছে, পরে পড়াবো যদি আমি পড়াই, আর না হলে তোমরা জানবে অন্য কোথাও থেকে। বাট জলটাকে উপরে নিয়ে যায় জাইলেম, এটা মাথায় রাখবে। এবং পারফোরেটেড হয়, অর্থাৎ তোমার অনেকগুলো এরকম ছিদ্র থাকে, ঠিক আছে। ট্র্যাকিড ভেসেলস দুটোতেই পিঠ থাকে, ঠিক আছে, এগুলো পরিবহনে সাহায্য করে। আচ্ছা, তো যাই হোক, এটা বললাম জাইলেম। এরপর আসছি আমরা ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু তৈরি হয় সেম চারটে জিনিস নিয়ে, তবে ফ্লোয়েম টিস্যুর কাজ আলাদা। ওটা যেমন জাইলেম জল পরিবহন করছিল, ফ্লোয়েম টিস্যু খাবার পরিবহন করতে সাহায্য করে। তো ফ্লোয়েম টিস্যু চারটে জিনিস নিয়ে তৈরি, ঠিক আছে। চার প্রকার কোষ, একটা হচ্ছে সিবনল, একটা সঙ্গী কোষ, একটা ফ্লোয়েম প্যারেনকাইমা, একটা ফ্লোয়েম তন্তু, ঠিক আছে। তো প্রত্যেকটা কোষের আমরা কাজ জানবো। প্যারেনকাইমার কাজ তো জানি বাবা, স্টোর করা। তাহলে যে খাবার পরিবহন করছে, খাবার পরিবহনের ক্ষেত্রে যেই কোষগুলো স্টোর করে রাখে খাবারটা, এটাই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর ফ্লোয়েম তন্তু মানে কি? এই যে এরকম ভাবে স্ট্রাকচার যেগুলো হয় ফাইবারগুলো, ঠিক আছে, ফাইবারগুলো, তো এই স্ট্রাকচারগুলো কি করে বলো? ফ্লোয়েম টিস্যুটা ব্রেক হয়ে যেতে পারে, ওই ভাঙনটাকে থেকে রক্ষা করে। মানে যেমন ওই বাড়িতে রডের ব্যাপারটা বললাম, জাইলেম টিস্যু, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার সব একই কাজ, ঠিক আছে। তো যে পাটের দড়িগুলো হয় না, ওগুলো হচ্ছে ফ্লোয়েম ফাইবার্স, বাস্ট ফাইবার বলে ওগুলোকে, বুঝেছো? ওই দড়িগুলো, পাটের যে সুতোগুলো হয়, তো ওগুলো স্ট্রাকচারটাকে ধরে রাখতে সাহায্য করে, আর কিছু না। মেন কাজ কে করে বলো তো? সিবনল আর সঙ্গী কোষ, সিবনল আর
সঙ্গী কোষ। সিভ নলস বলতে তোমার এই যে এক একটা এগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিভ নল, নল বা সিভ টিউব, টিউবের মতো স্ট্রাকচার। বুঝেছো? ভালো করে আঁকবো? আঁকতে পারি না। আচ্ছা, এখানে একটা পাইপের মতো আঁকলাম, এটা হচ্ছে সিভ নল বা সিভ টিউব। ঠিক আছে, এটা ফ্লোয়েমের এক প্রকার উপাদান। এটা কি করে? খাবারটাকে পরিবহন করতে সাহায্য করে। খাবার বলতে মেনলি সুক্রোজ, চিনি থাকে, চিনি। আর থাকে সঙ্গী কোষ, একসাথে পাশাপাশি থাকে কম্পেনিয়ান সেল। এই যে এগুলো, এগুলো কি? এগুলো কম্পেনিয়ান সেল বা সঙ্গী কোষ। ঠিক আছে, সঙ্গী কোষের পাশে থাকে প্যারেনকাইমাসিস, প্যারেনকাইমা কোষ। ঠিক আছে, এবার ছবিটা দেখো, খুব ভালোভাবে দেখো, বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার সিবনল, তার পাশে কম্পেনিয়ন সেল, তার পাশে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর সাইডে তুমি একটা ফ্লোয়েম ফাইবার সেরকম এঁকে দিলে, কি যায় আসে? এটা স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, হয়ে গেল তোমার ফ্লোয়েম। আচ্ছা, জাইলেমের ক্ষেত্রে আমরা যদি দেখি, জাইলেমের ক্ষেত্রে ট্র্যাকিড থাকে, ট্র্যাকিয়া বা ভেজেল থাকে, জাইলেম ফাইবার থাকে। তার সাথে আমরা কয়েকটা জাইলেম প্যারেনকাইমা এরকম অ্যাড করে দিলাম, কি আছে, কি যায় আসে? ঠিক আছে। আচ্ছা, তো একটা কথা বলে দিই, ফ্লোয়েমের ক্ষেত্রে, ফ্লোয়েম কলার ক্ষেত্রে এই যে সিব নল বললাম না, সিব নল তৈরি হয় সিব কোষ দিয়ে। তো এই সিব নল যেটা হয়, এটা কিন্তু কন্টিনিউয়াস হয় না। জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে এটা একটা পার্থক্য। জাইলেম কন্টিনিউয়াস হয়, অর্থাৎ জল যে উঠছে কোনো বাধা নেই, কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে এটা হয় না। ফ্লোয়েমের ক্ষেত্রে কি হয় তোমার, ফ্লোয়েমের ক্ষেত্রে মাঝখানে এরকম সিপ প্লেট থাকে, সিপ প্লেট। ঠিক আছে, এই সিপ প্লেটগুলোর মধ্য দিয়ে জল মানে খাবার প্রবাহিত হতে পারে। এবার তুমি বলবে খাবার কি করে প্রবাহিত হতে পারে যদি প্লেট থাকে? আরে বাবা, প্লেটটা যদি সছিদ্র হয়, অর্থাৎ ফুটো ফুটো থাকে, হোলস থাকে, তাহলে কি হবে বলো? এই যে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি, এগুলোকে বলা হচ্ছে সিপ প্লেট। সিব নলের মধ্যে, সিব নল হচ্ছে একটা পাইপ যেটা ফ্লোয়েমে থাকে, যেটা সাহায্য করছে খাবারটাকে নিয়ে যেতে। তার মধ্যে এরকম সিব প্লেট থাকে, প্লেটের মধ্যে এরকম পারফোরেশন বা ফুটো থাকে। তো সেগুলোর মধ্যে খাবার ট্রান্সপোর্ট হচ্ছে। এইটা মানে একটা সিলেক্টিভ ট্রান্সপোর্টে সাহায্য করে। ঠিক আছে, নাহলে তো যে কোনো খাবার ঢুকে যাবে। ঠিক আছে, ওকে। তো আবার পরে পড়বে ক্যালোস বলে একটা জিনিস হয়, যেটা ফ্লেম কলার এই এই ছিদ্রগুলোতে শীতকালে বা অন্য বিভিন্ন সময় এখানে জমে যায়। তখন কি হয়, খাবারটা ঠিকঠাক পরিবহন হতে পারে না, এরকম সমস্যা হয়। আবার অনেক সময় অনেক ইনসেক্ট এসে এই 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 স্ট্রাকচারগুলোকে ড্যামেজ করে দেয়। ঠিক আছে, তখন কিন্তু মানে প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা, এক নজরে জাইলেম ফ্লোয়েম একসাথে যদি দেখতে যাও, জাইলেম ফ্লোয়েম, তো প্রথমে একটা আসল ছবি দেখায়। এই যে এটা একটা গাছ কেটে মাইক্রোস্কোপের মধ্যে দেখা যাচ্ছে। এই যে জাইলেম বলতে তোমার এই যে লাল লাল এগুলো হচ্ছে, এগুলো জাইলেম। ফ্লোয়েম বলতে এই যে ছোট 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 সেলগুলো, এগুলো ফ্লোয়েম। একসাথে এগুলো এরকম দেখায়। ঠিক আছে, তো কোথায় থাকে জাইলেম? পাতা দেখেছো? পাতা, লিভস, লিভসের যে ভেন্স থাকে ওগুলোই হচ্ছে জাইলেম। মানে জাইলেম ফ্লোয়েম দুটোই থাকে। এই যে গাছে এই যে এখানটা দিয়ে ধরে নাও তুমি, জলটা আসলো, জলটা আসলো, জলটা এসে কোথায় ডিস্ট্রিবিউট হবে? এক একটা পাতার এক একটা এরকম স্ট্রাকচার যাবে। সময় কম বাবা, তাড়াতাড়ি দেখে নেবো জাস্ট। কাণ্ড আর মূলে জাইলেম ফ্লোয়েম কিভাবে থাকে। আচ্ছা, আমরা একটা কাণ্ড যদি কাটি, ঠিক আছে, মাঝ বরাবর এরকম করে কাটি, সেক্ষেত্রে তারপর সেটাকে আমরা নিয়ে দেখি জাইলেম ফ্লোয়েম কোথায় দেখতে পাবো বলো? দেখো, প্রথমেই বলি, বাইরের এই স্তরটা, এই বাইরের এই স্তরটা এপিডার্মিস, প্রোটেক্টিভ লেয়ার। ঠিক আছে,
ভেতরের দিকে থাকে প্যারেনকাইমা টিস্যু আরে কিছু থাকে যেটা সাপোর্টিভ টিস্যুর মধ্যে পড়ছে। সাইডে এটা হচ্ছে পরিবাহী কলা, জাইলেম ফ্লোয়েম আছে। আবার তার মাঝে আবার কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই কিছু সাপোর্টিভ টিস্যু আছে। পুরোটা একসাথে বুঝতে পারছো? জানি মাথা ঘুরছে, বাট কিছুটা বোঝার চেষ্টা করো যে কাণ্ড যদি আমরা কাটি এরকম রিংয়ের মতো একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে, মাঝ বরাবর। এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম, এবং এগুলোকে একসাথে ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল বলা হয়। এটাকে বলছে জাইলেম, এটা ভেতরের দিকে থাকে। কাণ্ডের ক্ষেত্রে জাইলেমটা ভেতরের দিকে থাকে। এই 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 যে এগুলো হচ্ছে তোমার জাইলেম, ঠিক আছে, ভেতরে এগুলো। আচ্ছা, নীলটা ওটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে। এই ছবিতে যেটা কমলা কালার বা অরেঞ্জ কালারের দেখানো হয়েছে, এই এগুলো হচ্ছে তোমার জাইলেম। কমলা রঙের এটা হচ্ছে ফ্লোয়েম। তোমরা এবার প্রশ্ন করবে, স্যার তাহলে এইটা কি, এইগুলো বাইরে যেগুলো বেরিয়েছে? বাবা ওগুলো স্ক্লেরেন কাইমা বা ফ্লোয়েমের ফাইবারস বলতে পারো। ওটা স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে জাস্ট। এটা বলছো তো, এটা এই পার্টটা ওটা স্ক্লেরেন কাইমা, ওটা কিছু না। যেটা জানার সেটা জানো যে কাণ্ডের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট এরকম আছে, ভেতরের দিকে জাইলেম থাকে, জাইলেমের পর ফ্লোয়েম থাকে। এই ছবিটাতে ভালো করে দেখো, আসল ছবি তো এটা। তো ভেতরের দিকে জাইলেম থাকে, আর যেটা এরকম অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ ওটা ফ্লোয়েম, ঠিক আছে। তো অ্যারেঞ্জমেন্টটা দেখতে পেলে এরকম রিং এর মতো কিরকম হয়ে থাকে একটা। আচ্ছা, মূলের ক্ষেত্রে কিন্তু জাইলেম ফ্লোয়েম একদম অন্যভাবে থাকে। তো মূলের ক্ষেত্রে দেখো, মানে দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে এটা তোমার একদম বাইরে এপিডার্মিস আছে, ঠিক আছে। তার পরে কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা বিভিন্ন জিনিস আছে, বাট জাইলেম ফ্লোয়েম একদম ভেতরে আছে। কাণ্ডের ক্ষেত্রে যেমন জাইলেম ফ্লোয়েম এই মাঝ বরাবর আছে, এবং ভেতরে প্যারেনকাইমা টিস্যু আছে, প্যারেনকাইমা, ঠিক আছে। তো মূলের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম বা পরিবাহী কলাটা একদম মাঝ বরাবর পাবে, কারণ মূলের মেন কাজটাই তো পরিবহন করা, না বাবা, পরিবহন করা। তো এরকম একটা স্ট্রাকচার পাবে, এবং এখানে আহ, এরকম প্লাস টাইপের একটা স্ট্রাকচার পাবে, প্লাস টাইপের বা ক্রস টাইপের, ঠিক আছে। দেখো এরকমই স্ট্রাকচার আছে, এই যে এরকম লাইক, না, রাইট। তো তোমার এই যে লাল কালারের এই জায়গাটা এটা হচ্ছে জাইলেম, এটা জাইলেম। আর এই কালারের জায়গাগুলো, ফেড 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 জায়গাগুলো ফ্লোয়েম। তাহলে জাইলেমকে ঘিরে ফ্লোয়েম থাকে, ঠিক আছে। রুটসের ক্ষেত্রে স্ট্রাকচারটা অন্যরকম, স্টেমের ক্ষেত্রে অন্যরকম। আচ্ছা, আমি তোমাদের স্ট্রাকচার দেখানোর চেষ্টা করব। দেখো, খুব সুন্দর ছবি একটা আছে বাইরে, এটা উদ্ভিদ কলার, এটা খুব সুন্দর ছবি। এপিডার্মিস বাইরের স্তরটা, বারবার বলেছি। আচ্ছা, ফ্লোয়েম, ফ্লোয়েম কোনগুলো? এ লাল লালগুলো, লাল লালগুলো। আচ্ছা, জাইলেম কোনগুলো? ভেতরে এই যে বড় 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 ফুটোগুলো। আমি যদি জুম করি সেক্ষেত্রে সেক্ষেত্রে ফ্লোয়েম এই যে ছোট ছোট সেলগুলো, জাইলেম বড় বড় সেলগুলো, ঠিক আছে। জাইলেম ফ্লোয়েমের মাঝে থাকে ক্যাম্বিয়াম টিস্যু, ক্যাম্বিয়াম টিস্যু। এই ক্যাম্বিয়াম টিস্যু বৃদ্ধি হয় বলে পায় বলে গাছগুলো কিন্তু মোটা হয়, ঠিক আছে, গৌণ বৃদ্ধি ঘটায়, ঠিক আছে। তো আরেকটা দেখো, কি কি লেখা আছে, স্ক্লেরেন কাইমা, কোলেন কাইমা। এই যে স্ক্লেরেন কাইমা, কোলেন কাইমা এই জায়গাতে থাকে, ঠিক আছে। আচ্ছা, আজকের জন্য এই থাক। একটা জিনিস, কিছু আমরা মজার জিনিস জানি, এতক্ষণ মাথায় চাপ পড়ে।
আচ্ছা, একটা গাছের আমরা এজ বলে দিতে পারি, জানো তো? একটা কাঠ কাটার পর আমরা গাছের এজ বলে দিতে পারি। কি করে? গাছের মধ্যে অ্যানুয়াল রিংস গুলো কাউন্ট করে। তোমরা যদি কোনো গাছের কাটার পর দেখে থাকো, এরকম গাছের মধ্যে অনেক অ্যানুয়াল রিংস থাকে, ঠিক আছে? গাছটা যখন সাই সাইডে বাড়ে, অর্থাৎ এরকম ভাবে বাড়ে, মোটা হয়, ঠিক আছে, মোটা হয়, তো প্রতি বছর গাছের এরকম রিং বাড়তে থাকে। তো এই রিংগুলোকে ক্যালকুলেট করে, অ্যানুয়াল রিংগুলোকে ক্যালকুলেট করে আমরা কিন্তু গাছের এজ বলে দিতে পারি। সাপোজ ধরে নাও এটা আছে, একটা গাছের ক্ষেত্রে এতগুলো আছে, সেক্ষেত্রে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, গাছটার বয়স হচ্ছে 5 বছর, 5 বছর ধরে বেড়েছে, ঠিক আছে? এরকম ব্যাপার। তো খুব ইন্টারেস্টিং না? সেটাই। তো দেখো, পড়তে তো বাবা অসুবিধা হবেই, কিন্তু আমি তোমাদের বললাম যে টিস্যুগুলোর কাজ কি, আহ, কোথায় কি টিস্যু থাকে। উদ্ভিদের ক্ষেত্রে না, যখন আমরা বোটানি নিয়ে কোনো রিসার্চ করতে যাই বা কোনো গাছ থেকে তো আমরা খাবার পাই, অক্সিজেন পাই, গাছকে প্রোটেক্ট করতে গেলে আমাদের জানতে হবে গাছের যখন ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তার এপিডার্মিস লেয়ারটা ড্যামেজ হচ্ছে, এটা আমাদের জানতে হবে। তারপর কোন গাছের ক্ষেত্রে স্ক্লেরেন কাইমা থাকছে, তো স্ক্লেরেন কাইমা থাকছে বলেই তো আমরা সাপোর্টটা পাচ্ছি, গাছের শক্ত কাঠ পাচ্ছি। বা তোমার এই যে কাঠ হয় না, বেশিরভাগ ওটা হচ্ছে জাইলেম হয়ে থাকে, জাইলেম। কোনো গাছের যে কাঠ হয়ে থাকে, এই যে পার্টটা, এটা বেশিরভাগটাই জাইলেম, ঠিক আছে? তো আবার এই যে একদম বাইরের বার্কটা, এটা হচ্ছে কর্ক। তো এগুলো আমরা গাছের টিস্যু না জানলে একদম বুঝতে পারবো না, মনে হবে জাস্ট একটা আস্ত গাছ, তার ভেতর কিছু নেই। তো ওরকম তো না, আর গাছ একটা লিভিং জিনিস, সেটাই আমরা অনেকে মানে জাস্ট পড়েছি বাট ফিল করতে পারি না। না, আমাদের ব্লাড ভেসেলস এর সাথে ভাস্কুলার টিস্যু মিল আছে। আমাদের যেমন এপিডার্মিস আছে, তেমন স্কিন আছে, স্কিনের সাথে ওদের এপিডার্মিসের মিল আছে। তারপর আমাদের যেমন অন্য বিভিন্ন সেল আছে, মাসেল সেলস, যেগুলো সাপোর্ট দিচ্ছে, ওদের সেরকম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আছে। একটু জাস্ট আমাদের সাথে একটু ম্যাচ করে পড়বে, একদম সহজ লাগবে, ঠিক আছে? কোশ্চেনগুলোই থাকবে, তোমরা এগুলো একটু অ্যান্সার করে দিও। ফার্স্ট কোশ্চেন, কোন উদ্ভিদ কলার কোষ আর বিভাজিত হতে পারে না? সেকেন্ড, উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কোন কলা? আচ্ছা। আর লাস্ট, উদ্ভিদে জল বা খনিজ পদার্থ পরিবহন করে কোন কলা? তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই হোপ ইউ এনজয় ইট, অ্যান্ড অবশ্যই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।